আগের দিন থেকে যে গুমোট ভাবটা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো এখনো যেন কাটেনি। বিরক্তিকর। গলার নিচটা ঘামে ভেজা। এখনো তো দোলই এলো না। খুব সুন্দর লাগে অন্যান্য বছর এই সময়। ঘুমটাও হলো না। হবে কি করে? ইয়ার এন্ডিং এর কাজের চাপ। টোকাই স্কুলে একটা মোটা ডোনেশন ফিস জমা দেওয়ার ব্যাপার। ফ্ল্যাটের রিকনস্ট্রাকশনের চাপ। পর্নার ওষুধ। এভাবে কার ভালো লাগে? পর্নার টুকাই তো দিব্যি ঘুমোচ্ছে। কোনো চিন্তা নেই। কোনো কাজের চাপ নেই। বেশ আছে ওরা। একটু সকালে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে সবুজ মাঠটা দেখলে অনেকটা অবশ্য মুক্ত লাগে। একটা শিশিরানি ভাব চলে এসে চোখ নাক সব বুলিয়ে দেয়। কিন্তু আজ দিনটা এত বাজেভাবে শুরু হলো। এই রে, এত সকালে কার ফোন এলো? অফিস থেকে অমিত মাঝে মাঝে করে, কিন্তু কাল তো ওর সাথে কথা হয়ে গেল। না, এ তো অমিত নয়। আমার ছোট ভাই অপুর ফোন। দাদা, আমার শরীরটা খুব খারাপ রে। কেন? কি হলো আবার? এই তো পরশু খুব ভালো কথা বলল। কাল বিকেল থেকেই কেমন যেন করছিল। গায়ে খুব জ্বর। সকাল থেকে নো রেসপন্স। শুধু নিঃশ্বাস আর প্রশ্বাস। ডাক্তার দেখিয়েছিস? বিকেলে দেখিয়েছিলাম। ওষুধ লিখে দিয়েছিলেন। খাইয়েছি। সকালে ওনাকে এই অবস্থা দেখে আবার ডেকেছিলাম। উনি বললেন ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। ইমার্জেন্সি কেস। তারপর অ্যাম্বুলেন্সে কল করেছিস? করেছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোদের বাড়িতে এখন কে কে রয়েছে? বিল্টুতে তো সকালবেলা চলে এসেছে। পাশের গ্রামের কয়েকটা ছেলে রয়েছে। তুমি একবার পারলে এসো না। আমি এক্ষুনি বললে তো আসতে পারবো না। এখানে নাকি? সেই দক্ষিণ থেকে একেবারে উত্তর। তারপর একটু পরেই অফিস আওয়ার শুরু হলেই জ্যাম। আমি চেষ্টা করছি মেট্রোয় চলে আসার। তো তোরা অ্যাডমিট কোথায় করবি? দেখি, ক্লাবের ছেলেগুলো একটা নার্সিংহোমের কথা বলছিল। খবরদার, একদম ওইসব জায়গায় নিয়ে যাবি না। পুরো গলা দিয়ে হাত ঢুকিয়ে সব বার করে নেবে। কি করব? কোথায় নিয়ে যাব তাহলে? হসপিটালে নিয়ে গেলে যদি আইসিইউতে ভর্তি করতে বলে, সেখানে তো এক্ষুনি সিট পাওয়া যাবে না। অপেক্ষা করতে বলবে। নার্সিংহোমে নিয়ে গেলে বাবা আমি আগে থেকে হাত তুলে নিলাম। আমি নেই। তুমি যা ভালো বুঝেছ করবে। দাদা, এখন এসব কথা থাক না। মাকে আগে তো বাঁচাতে হবে। দেখো ভাই, আমি ঘোর বাস্তববাদী। আমার সব ঘাটের জল খাওয়া হয়ে গেছে। মাকে বাঁচাতে হবে বলে আমাকে ডুবিয়ে ছেড়ে দেবে হবে না। তোমার সংসার নেই, আমার তো আছে। মেয়েকে পরের মাসেই একটা মোটা টাকা ডোনেশন দিয়ে অ্যাডমিশন নেওয়াতে হবে। পর্নের আজ ওই টেস্ট, কাল ওই টেস্ট। দিনের মধ্যে 6 থেকে 7টা দামি দামি ওষুধ। আমি আগে থেকেই হাত তুলে নিচ্ছি। দাদা, তুমি আগে তো এসো। মাকে আগে ভর্তি করি। দেখি ডাক্তাররা কি বলেন। তোর কাছে এখন কত টাকা আছে? আমার কাছে 1,015। বিলটুতে তো আছে। বলল কোনো চিন্তা করিস না। আগের দিনও মার সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম। এমনি বছর 2 হলো একেবারে বিছানায়। অথচ আগে একা হাতে 2 ভাইয়ের পড়াশুনো, সবকিছু আগলে রাখা, সংসার সামলানো কি না করেছে। রেশন বাজারও সব নিজের হাতে করেছে। এখানে নাকি রেশনের দোকান? ভারী ভারী ব্যাগ 2 হাতে নিয়ে সবকিছু শক্তভাবে সামলানো। বাবা তো এইসব নিয়ে একদম মাথা ঘামাতো না। এখন এই অবস্থায় একজন লোক অবশ্য রাখা আছে। উনি দিনে 7 থেকে 8 ঘন্টা দেখাশুনো করেন। আর আমার ভাই তো বাড়িতেই টিউশনি করে। তো কিছু হলে একটা না একটা খবর ঠিক আমার কাছে চলে আসে। আসলে বিয়ের পর আমি পর্ণা, মা আর ছোট ভাই অপু সবাই উত্তর কলকাতার ওই অন্ধকার পচা গলির মধ্যে যে ভাঙা বাড়িটা রয়েছে ওখানে থাকতাম। পারিবারিক সম্পত্তি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে যা হয়, আজ ওটা ভেঙে পড়ছে, কাল ওইটা। এইসব। পর্ণা এইসবের মধ্যে তো অভ্যস্ত নয়। টুকাই তখনও আসেনি। বিরক্ত হয়ে গিয়েছিলাম। অনেকবারই বলেছি ওটা যে কোনো রকমভাবে বিক্রি করে চলো না, কত সুন্দর সুন্দর ফ্ল্যাট হচ্ছে, চলে যাই। আর আমি শান্তিতে বাকি জীবনটা কাটাবো। কিন্তু কে শোনে কার কথা? অসহ্য। অপু তো পড়া ছেড়ে একদমই যেতে রাজি হলো না। আর মা, বাবা বেঁচে থাকার সময় যাও বিক্রি বাটার নাম করত, বাবা মারা যাওয়ার পর ওই ভুতুরে বাড়ি আঁকড়ে পড়ে থাকা। একটা সময় বাধ্য হই, তখন টুকাই আসবে। পর্ণার জোর জবরদস্তির কাছে হার মেনে ওর বাবার থেকে কিছু টাকা, ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দক্ষিণ কলকাতায় একটা 2 কামরার ফ্ল্যাট কিনে আমরা চলে আসি।
এরপর মাঝে মধ্যে মাকে অফিস থেকে ছুটির পর দেখে আসা, আর নয়তো ফোনে কেমন আছো, কি করছো, এইসব দায়সারা কথাবার্তা সারা। একবার ফোন করে দেখি কতদূর কি হলো। কি রে, তোরা কত দূর এখন? দাদা, আমরা অ্যাম্বুলেন্সে উঠে গেছি, হসপিটালের দিকে যাচ্ছি। বাহ, খুব ভালো করেছিস। ওই যে খালধারাটার দিকে হাসপাতালটা তো। দেখ না, ইমার্জেন্সিতে গিয়ে আগে জিজ্ঞেস কর, গেলেই তো পাওয়া যাবে না। কত লোক, আর এত চিন্তা করতে হবে না। ধূপধাপ ইঞ্জেকশন পুশ করবে, তারপর স্যালাইনের বোতল লাগিয়ে দেবে। এই তো, এটাই তো হসপিটালের ম্যানেজমেন্ট। আমি তার মধ্যে আশা করি পৌঁছে যাব, চিন্তা করিস না। এই আমার ভাই, ছোটবেলা থেকেই মা ঘেঁষা। তুই একটা ছেলে, স্ট্রাগল কর, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করবি। তা না, মাকে ছাড়া একদম থাকতে পারে না। আর বাবা মারা যাওয়ার পর মাও কেমন যেন ওর উপর ভীষণ নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন একবার জিজ্ঞেস করি, কি রে, কত দূর? দাদা, জ্যামে আটকে রয়েছি, বুঝতে পারছি না কখন পৌঁছবো। কাছাকাছি দেখ না, কোনো সার্জেন্ট আছে কিনা, জিজ্ঞেস কর, ওরা তো হেল্প করে। দেখছি। আর শোন, তুই মার মাথার কাছে বসে আছিস তো, দেখিস অক্সিজেন সিলিন্ডারটা যেন ডিস্টার্ব না করে, আর বেড থেকে যেন না পড়ে যায়। তুই মাথার কাজটা ঠিক করে বসে থাক। দাদা, জ্যামটা ছাড়ছে এবার মনে হলো। যাক, আমিও মেট্রোতে উঠছি, কোনো চিন্তা করিস না, ঠিক সময়ই পৌঁছে যাব। ছোটবেলা থেকেই আমি একটু বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, বাবা মার বেশ অবাধ্য ছিলাম। এরপর কলেজ থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে আজ নাগপুর, কাল কানপুর, পরশু দিল্লি কাজের সূত্রে ঘুরে বেড়াতাম। বাবা মাকে দেখাশোনা, বয়স হয়ে গেলে যে কেয়ারটা প্রায়ই নিতে হয়, সেটা আমার পক্ষে নেওয়া হয়নি। তার জন্য কিনা জানি না, ওনাদের গুডবুকে আমার নামটা কখনোই ছিল না। সেই দিক দিয়ে অপু অবশ্যই ভেরি গুড বয়, করেছেও প্রচুর। বাবা মারা যাওয়ার পর আমি তখন কোথায়? চেন্নাই। আস্তে আস্তে সব শেষ। অপু আবার ফোন করছে। দাদা, এখন যেন মা কেমন করছে। কেমন রে? খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তোর এখন কত দূর? এখন মিনিট 15 হবে। উফ। দাদা, মার মুখ দিয়ে কি সব বেরোচ্ছে, মনে হয়। মেট্রো থেকে নেমে স্টেশনের দিকে যাওয়ার সময় সামনের দিকে অফিস যাতায়াতের দিকে তাকিয়েছিলাম। কিরকম যেন সব আবছা হয়ে যাচ্ছে। চোখের জলটা আস্তে আস্তে কোণ থেকে নেমে নাকের পাশ দিয়ে বেরিয়ে আসছে। মাথাটা ভার মতো হয়ে যাচ্ছে। তাহলে কি? একটা লাইট পোস্ট ধরে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে গাড়ি ঘোড়ার উৎকট চিৎকার। এক্ষুনি বোধ হয়, না, ভীষণ বুকটা ধরফর করছে। অপুর ফোনটা আবার এলো, খুব জোরে খুপিয়ে কেঁদে। দাদা, সব শেষ, মা আর নেই। আচ্ছা, আমি এসে গেছি, কিছুক্ষণের মধ্যেই এসে পড়ব। কোনো রকমে কান্নাটা চেপে যতটুকুন পারি বললাম, ফোনটাও কেটে দিলাম। দূরে শ্যামবাজারে নেতাজি মূর্তির দিকে তাকালাম। খুব ছোটবেলায় একদিন স্কুল থেকে ফিরছি, মার কাছে বায়না ধরলাম, ওই ঘোড়াটা আমার চাই। মা তো কোনোভাবেই আমাকে বোঝাতে পারে না। যতই আবদারের মাত্রা বেড়ে যায়, মা শুধুই বলে, আচ্ছা, আর একটু বড় হ, কলেজে ভর্তি হবি, আমি তোকে একটা ঘোড়া কিনে দেব। বাস ট্রামে করে তোকে কলেজে যেতে হবে না, তুই ঘোড়ায় করে কলেজ যাবি। এখন সেই জন্য তোকে তো ভালো করে লেখাপড়া করতে হবে, তাই না? টুকরো টুকরো স্মৃতিগুলো আমাদের মস্তিষ্কের কোষে কোথায় যেন জমা হয়ে থাকে, অথচ ঠিক জানে এখন বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে চোখে জল কতটা লবণাক্ত, তার হদিশ মালিককে দিয়ে দিতে একটুও সময় নেয় না।